নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন প্রত্যেক দিন এরকম টাইমে আমি ভিডিও নিয়ে আসি। খুব মূল্যবান সব ভিডিওগুলো, যে আপনি ওই আধ ঘন্টা 1 ঘন্টা ধরে কোনো চার্ট বুঝতে পারবেন কি পারবেন না। শুধু আমার এই চ্যানেলের পরপর ভিডিওগুলো যদি ফলো করেন, পরপর ভিডিওগুলো ফলো করুন, দেখবে সেখানে দেওয়া আছে শুরু থেকে আপনি কিভাবে স্টকসকে দেখতে থাকবেন, কিভাবে শেয়ার বাজারকে দেখতে থাকবেন। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি স্টক কেনবার সময় কি কি জিনিসের উপর নজর দেবেন। আর আজকের ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে স্টক বিক্রি করতে গিয়ে আপনি এই ভুলগুলো যদি করেন তাহলে কিন্তু পস্তাবেন। কারণ স্টক বিক্রিটা আমরা অনেকটা কিন্তু নিজের উপর করি না, নিজের উপর ছাড়ি না। স্টক বিক্রিটা আমরা মার্কেটের উপর ছেড়ে দিই, যে মার্কেট এই সম্বন্ধে কি বলছে। আমরা টেকনিক্যাল দেখে যদি ঢুকিও, প্রথমত টেকনিক্যাল দেখেও আমরা বাই করি না, তবুও যদি টেকনিক্যাল দেখে আমরা বাই করি, সেলটা কিন্তু আমরা করি মার্কেটের কথা শুনে। অর্থাৎ মার্কেটে যে নয়েজগুলো চলে আমার স্টক সম্বন্ধে, আমরা সেখানে বিক্রি করে দিই। তো আজকের ভিডিওতে খুব পরিষ্কার করে বলবো যে বিক্রি করতে গিয়ে যদি এই জিনিসগুলো লক্ষ্য করেন আর তা দেখে যদি বিক্রি করেন তাহলে কিন্তু পস্তাবেন। কারণ বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এগুলো নিয়ে আলোচনা করে থাকে, সেটাই কিন্তু একমাত্র প্যারামিটার হতে পারে না। তার আগে বলবো, ফিনোলজি বাংলা চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সঙ্গে সঙ্গে আমার ট্রেডিং ভিউ বাংলা বলে একটা চ্যানেল আছে, সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন করবেন, কারণ সেখানে আমি স্টক সম্বন্ধে আমার যেগুলো ধারণা, যেগুলো বৃদ্ধির সম্ভাবনা থাকছে এমন কিছু স্টক নিয়েও সেখানে মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি। তাহলে নোটিফিকেশানটা চলে গেলে আপনারা সেটা দেখতে পারবেন। চলুন আজকের ভিডিওটা আবার শুরু করি। আমি যখন মার্কেটে কোনো স্টকস আমার কেনা আছে, হঠাৎ করে যখন আমি কোথাও দেখলাম বা নিজে স্টাডি করলাম, কিংবা এরকম হতে পারে যে কেউ আমাকে বলে দিল বা কোনো কারোর ভিডিও আমি শুনছি, সে আমাকে বলে দিল যে এই কোম্পানিটার প্রচুর লোন আছে, কোম্পানি থেকে বেরিয়ে যাওয়াই ভালো। আমি কিছু দেখলাম না, আমি জাস্ট মনে করলাম না, আমি তো এটা শুনেছি কোম্পানিতে লোন থাকা মানে সে কোম্পানি খারাপ, তাহলে সেই কোম্পানি থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত। আমি টুক করে কি করলাম, একটা সেল অর্ডার পাঞ্চ করে সেখান থেকে বেরিয়ে গেলাম। এটা সম্পূর্ণ ভুল। একটা কোম্পানির লোন থাকতেই পারে, আপনি সেই লোনটাকে অ্যানালিসিস করলেন কোথায়? একটা কোম্পানি কী জন্য লোন নেয়? একটা কোম্পানি লোন নেয় তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করবার জন্য। আজকের ডেটে দাঁড়িয়ে আমার এই শহরে বিজনেস আছে, আমি মাল্টিপল শহরে বিজনেস করতে চাই, বা আমার পুরো ভারতবর্ষে বিজনেস আছে, আমি মাল্টিপল কান্ট্রিতে বিজনেস করতে চাই, একাধিক কান্ট্রিতে বিজনেস করতে চাই। তো তার জন্য আমার কি দরকার? আমার লোন দরকার। লোন আমি কোত্থেকে পাবো? মার্কেট থেকে, কারোর কাছ থেকে তো লোন নিতে হবে। এখন দেখতে হবে যে লোনটা আমি নিয়েছি সেই লোনটা ঠিকমতো আমি ইউজ করছি কিনা। আমি 3টে কোম্পানি নিয়ে বলি। আদানি গ্রুপ লোন নিয়েছে, তার থেকেও বেশি লোন নিয়েছে কি রিলায়েন্স, তার থেকেও বেশি ডেপ্ট কার আছে টাটা গ্রুপে। এখন আপনি যদি অ্যানালিসিস করে দেখবেন, টাটা গ্রুপের লোন সব থেকে বেশি, রিলায়েন্সের লোন সব থেকে বেশি, তবু এই দুটো কোম্পানি চর্চায় আসে না। চর্চায় কি আসছে? আদানি গ্রুপ। কেন? লোনের সঙ্গে সঙ্গে আমি তাদের প্রফিটেবল যেটা প্রফিট অ্যান্ড লস, সেটা আমার সঙ্গে ম্যাচ করছে না। ঠিক আছে, তাই এটা বারবার আলোচনায় আসছে। কিন্তু আপনি দেখুন, টাটা মোটরস যেমন ডেপ্ট বাড়িয়েছে, প্রফিটও বাড়িয়েছে তার সঙ্গে সঙ্গে। তার মানে কোথাও সেই লোনটাকে নিয়ে সে কাজে লাগিয়েছে। আর যেই কাজে লাগিয়েছে সে কী করেছে? সেখান থেকে রেভিনিউ জেনারেট করেছে, প্রফিট জেনারেট করেছে। ঠিক তেমনি রিলায়েন্সও তাই করছে। ব্যাপার হচ্ছে, যদি কোম্পানিতে লোন থাকে, লোন থাকার পরেও যদি দেখা যায় তার রেভিনিউ বছরের পর বছর বেড়ে চলেছে এবং তার প্রফিটও বছরের পর বছর বেড়ে চলেছে, তাহলে ওই স্টক বিক্রি করার কোনো ব্যাপার নেই যে বিক্রি করতেই হবে আমাকে। হ্যাঁ, আমি যদি দেখি লোন আছে, লোন বেড়ে যাচ্ছে, রেভিনিউ কমে যাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে, তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? লোনের টাকাটা করছেটা কি? সুতরাং প্রচুর লোন আছে এটাই একমাত্র প্যারামিটার হবে না স্টক সেল করার ক্ষেত্রে। যেটা আমি প্রায়শই শুনে থাকি, এই কোম্পানির এত লোন। লোনটা বললে হবে নাকি? লোনের সঙ্গে বিজনেস মানেই তো লোন, বিজনেস লোন কথাই আছে। বিজনেসটা নিয়ে আমি মার্কেটে আমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছি কোথায়?
আমার কোথাও আমি নতুন প্লান্ট দিচ্ছি কিনা, আমি ডাইভার্সিফাই করবার জন্য লোন নিচ্ছি কিনা, যেটা আমার কোম্পানির মধ্যেই সাবসিডিয়ারি কোম্পানি হিসাবে থাকবে, সেগুলো সব কিছু চিন্তা ভাবনা করতে হবে। আসবো সেকেন্ড পয়েন্ট, প্রোমোটার সেলিং। আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার সেল করছে, নিজের স্টেক ছাড়ছে, সেল করছে। হঠাৎ করে মনে করলাম যে প্রোমোটার যখন সেল করছে তার মানে স্টক খারাপ, আমি বিক্রি করে বেরিয়ে যাই। প্রোমোটার সেল করাই একমাত্র প্যারামিটার হতে পারে না আপনার স্টকটাকে সেল করে দেওয়ার। কেউ বলছে আপনাকে ভিডিওতে এই প্রোমোটার এত% শেয়ার বেচে দিল, আপনিও আপনার শেয়ারটা বেচে দিলেন। প্রোমোটার শেয়ার বেচার সঙ্গে সঙ্গে আপনার দেখতে হবে ওই শেয়ারটা কিনলোটাকে। যদি মনে করেন এফআইআই কিনলো, ডিআইআই কিনলো বা বড় ইনভেস্টার কিনছে, তার মানে কোম্পানি ঠিক আছে। যদি এটা হতো প্রোমোটার সেল করছে, এফআইআইও সেল করতে চলে আসছে, ডিআইআইও সেল করতে হচ্ছে, না আমরা কেউ আমাদের স্টেক রাখবো না, কাকে করবে? আমাদের মতো লোককেই তো চিপকাবে মাল, তাই না? তো দেখা যায় সমস্ত বড় বড় ইনস্টিটিউশনগুলো বিক্রি করতে শুরু করে দিয়েছে প্রোমোটারের সঙ্গে। তাহলে বুঝতে হবে প্রবলেম আছে। কিন্তু প্রোমোটার সেল করছে, তার সঙ্গে সঙ্গে এফআইআই কিনে নিচ্ছে, ডিআইআই কিনছে, তার মানে কোম্পানি তো ঠিক আছে, নাহলে ইনস্টিটিউশনগুলো কিনতো না। তবুও আমার নিজের একটা ডিসিশনে পৌঁছানোর জন্য আমি একটুখানি তার ফান্ডামেন্টালে চলে যেতে পারি। যে প্রোমোটার তো সেল করছে, তার রেভিনিউ, তার প্রফিটে কোনো ব্যাপার নেই তো, সে প্রফিট থেকে লসে চলে যায়নি তো। তো যদি এগুলো না হয়, প্রোমোটার সেল করতে পারে তার নিজের কোম্পানিটাকে বাড়াবার জন্য, আবার কোম্পানিটা যখন বাড়িয়ে ফেলবে তখন আবার রিটেল ইনভেস্টারদের কাছ থেকে আবার স্টেক তুলে নেবে। এটাই তো হচ্ছে পলিসি বিজনেসের। আমার দরকার পড়লে আমি ঘরের সোনা বিক্রি করে, ঘরের সোনা বন্ধক রেখে লোন নেব না, আমি বিভিন্ন জায়গায় লোন নেব না, আমি আমার কিছুটা পার্সেন্টেজ যদি সেল করে দিই, আমার কাছে অপরচুনিটি আছে পরে বিজনেস বাড়িয়ে ফেলার পরে আমি এখান থেকে স্টেক আবার তুলে নেব। সুতরাং এটাও সেকেন্ড যে পয়েন্টটা বললাম, এটাও প্যারামিটার হতে পারে না কি স্টক সেল করবার জন্য। 3 নম্বর, প্রোমোটার হোল্ডিং প্লেজ। অনেকেই শুনেছি আমি বলতে 50%-এর মধ্যে 20% প্লেজ হোক না, আমার ফান্ডামেন্টালি কোনো প্রবলেম হয়েছে কি না দেখব। প্লেজ কেন হয়েছে? আমার কাছে গয়না আছে, আমি বন্ধক রাখলাম, আমি লোন নিলাম, আমি এই লোনটা নিয়ে খেয়ে উড়িয়ে দিলাম, আমি কোনোদিনও সোনাটা ফেরত পাবো না। আমি যদি মনে করি আমি গয়নাটা দিলাম, মানে বাড়ির কোনো জুয়েলারি দিলাম, তার এগেনস্টে লোন পেলাম, আমি মনে করলাম আমি একটা গাড়ি কিনি এবং সেই গাড়িটাকে মার্কেটে খাটাবো, সেখান থেকে আর্ন হবে, সেখান থেকে আমি আমার গোলটা ছাড়িয়ে নেব। দোষ কোথায়? প্রবলেম তো নেই। সুতরাং কোম্পানি প্লেজ করুক, অসুবিধা নেই, কিন্তু দেখতে হবে কোম্পানি প্লেজ করার সঙ্গে সঙ্গে তার রেভিনিউয়ের যে গ্রোথটা ছিল, সেই গ্রোথটা লাস্ট 3 বছরে কি আছে। আমি তো আগামী দিন বুঝতে পারবো না কি হবে, লাস্ট 3 বছরে কি আছে। ওই 3 বছরে গ্রোথ হয়েছে, তাহলে প্লেজ কেন? বাড়াবার জন্য। গ্রোথ হয়েছে, প্রফিট হয়েছে, ডেপ্টও কমাচ্ছে, তারপরেও প্লেজ করছে, মানে সে তার বিজনেসটাকে বাড়াতে চাইছে। 3rd নম্বর পয়েন্ট, প্রোমোটার হোল্ডিং প্লেজ। এটাও কিন্তু একমাত্র প্যারামিটার হবে না আপনার এটা সেল করার জন্য। আসবো 4র্থ এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পি রেশিও। বিভিন্ন ইউটিউব ভিডিওস, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এক্সপার্টের মুখে একটাই জিনিস শোনা, পি কম কিনে নাও, পি বেশি বেচে দাও। পি বেশি কখন হবে? স্টকের প্রাইস যদি বাড়ে তো পি তো বাড়বে, এটা তো ঘটনা। এখন স্টকের প্রাইস বাড়ানোটা কার হাতে? আমাদের হাতে। কোনো একটা কোম্পানির ধরুন গ্রোথ হচ্ছে, প্রফিট আস্তে আস্তে বাড়ছে, কোম্পানির যত না গ্রোথ হচ্ছে, যত না প্রফিট হচ্ছে, তার থেকে বেশি মার্কেট সেন্টিমেন্ট তার প্রাইস বাড়িয়ে দিয়েছে। এবার পি রেশিওতে বার করার একটাই ফর্মুলা, স্টক প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। স্টক প্রাইস আপনি করে দিয়েছেন 1000, আর ওর আর্নিং পেয়ার শেয়ার আছে কত? 100। স্টকের প্রাইস হয়ে গেছে 1000, এর আর্নিং পার শেয়ার 100 না, ধরুন 10, তাহলে 1000/10 = 100 পি। 100 পি দেখে ভাববেন যে, আপনি বলবেন পি তো সেক্টর পি হচ্ছে 25, তো 100। আরে 100 তো হয়ে গেছে ওর। যেহেতু কোনো একটা কোম্পানির গ্রোথ ভালো, ফান্ডামেন্টালটা ঠিক আছে, আপনি বিক্রি করে দাম বাড়িয়ে ফেলেছি, সেই বাড়া বা সেইটা কমে যাওয়ার পিছনে কোম্পানির কোনো হাত থাকে না, এটা আপনি করি। আপনার কাছে স্টক ছিল 1000 টাকার, আমি 1100 টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনে নিলাম, তো স্টকের দামটা বেড়ে গেল। ক্লিয়ার? এইবারে পিটা একমাত্র হতে পারে না। পি রেশিও ধরুন খুব হাই, তার সঙ্গে সঙ্গে দেখছি কোম্পানি ফান্ডামেন্টালের গ্রোথ ঠিক আছে, কোম্পানির প্রফিট ঠিক আছে, এই পি যখন তখন নেমে যেতে পারে। একটা কোম্পানি বড় অর্ডার পেলো, ধরুন আপনার 1000 টাকা স্টক প্রাইস রয়ে গেল, দুম করে কোম্পানি একটা বড় অর্ডার পেলো,
আর ইপিএস যেটা কোম্পানির ছিল 10, সেটা 100-এ চলে গেল ইপিএস, মানে আর্নিং পার শেয়ার 100 হয়ে গেল। তাহলে 1000/100 কত হলো? 10। এতক্ষণ দেখছিলেন 100 পি হয়ে গেল 10। সুতরাং পিটা ওঠানামা করবে, তার অর্ডার কিরম পাচ্ছে, স্টক প্রাইসটা ওঠানামা করবে, আমরা কতটা বেচে তাকে তুলে দিচ্ছি। তো কোম্পানির ছোটো গ্রোথ থাকলে আমরা বড় অ্যামাউন্ট দিতে রাজি আছি, সেই জন্য পি একমাত্র উদাহরণ হতে পারে না। এরপরে যেটা অনেকেই বলে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ। স্মল ক্যাপ মানে গ্রোথ প্রচুর, মিড ক্যাপ মানে গ্রোথ প্রচুর, লার্জ ক্যাপ মানে গ্রোথ নেই। আমি এমন শেয়ার দেখিয়ে দেবো যারা আপনিও নিজে দেখে নিন, আপনার পোর্টফোলিওতে পড়ে আছে স্মল ক্যাপ স্টক, বহুদিন ধরে ফেসে বসে আছেন, এখনও ওঠেননি। তার মানে কোনোটাই ঠিক নয় যে স্মল ক্যাপই বেশি রিটার্ন দেবে, লার্জ ক্যাপ দেবে না। লার্জ ক্যাপ যদি ঠিক টাইমে বাজার আন্ডার ভ্যালুড অবস্থায় যদি কিনতে পারেন, তাহলে লার্জ ক্যাপ আপনাকে সব থেকে বেশি রিটার্ন দেবে। অ্যাকচুয়ালি আমি বারবার বলেছি আপনাদের এন্ট্রি এক্সিটে ভুল। প্রচুর স্মল ক্যাপ স্টকে মানুষ ওপরে গিয়ে ফেসে আছে। যদি স্মল ক্যাপ স্টক বেশি রিটার্ন দিত, তারা তো অনেক বেশি রিটার্ন নিয়ে নিত। যে কোনো ক্যাপে আপনি ঢুকুন না কেন, স্মল, মিড অর লার্জ, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কমে এন্ট্রি নেবেন আর সেলটা হাইতে করবেন। কিন্তু ওই লার্জ ক্যাপ রিটার্ন দেয় না, তাই আমার কাছে কোনো একটা লার্জ ক্যাপ স্টক আছে, আমি বিক্রি করে দিই, এই জিনিসটা যেন না হয়। তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে যে একটা লার্জ ক্যাপ আমি কিনে রেখেছিলাম, লার্জ ক্যাপে রিটার্ন সেরম নেই। রিটার্ন আর রিলায়েন্সের মতো শেয়ার যদি ইয়ারলি 10% করে গ্রোথ দিতে পারে, তাও তো আপনার এর থেকে বেশি, ব্যাংক পোস্ট অফিসের থেকে বেশি। তখন আপনি মনে করছেন না এই শেয়ারটা আমাকে অত বেশি দিতে পারবে না, ওই শেয়ারটাতে দেখতে পাচ্ছি 34% রিটার্ন দিয়েছে, ওটা তো লাস্ট ইয়ারে দিয়েছে, তার আগে আগে কী করেছে আপনি কী করে জানবেন? তাহলে আপনাকে এমন একটা জায়গায় টাকা লাগাতে হবে যেখানে টাকাটা আপনার রিস্ক কমিয়ে দেবে। সেখানে আপনি কারেকশানে কিনুন, ওই রিলায়েন্সের শেয়ারটা 10%ই আপনার 15% হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু সেল করবার সময় লার্জ ক্যাপ স্টকগুলোকেই সেল করে দেবো, কারণ এদের খুব একটা গ্রোথ নেই, তাহলে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওকে খুব রিস্ক জন্য নিয়ে যেতে চলেছেন। 6 নম্বর, লস মেকিং কোম্পানি। লস মেকিং কোম্পানি তো বিক্রি করে দাও। কোম্পানিটা একসময় প্রফিটেবল ছিল, আজকে লস মেকিং কোম্পানি, বিক্রি করে দাও। লস মেকিং কোম্পানি অবভিয়াসলি বিক্রি করার জন্যই। যে কোম্পানি লস করছে তাকে আমি নিয়ে করব কি? কিন্তু আমাকে দেখতে হবে আগের কোনো হিস্ট্রি আছে কি? কোম্পানি যদি পুরনো হয়ে থাকে, এর আগে কি এরকম কোনো সিচুয়েশান এসেছিল? যদি সিচুয়েশান এরকম এসে থাকে এবং তারা ট্যাকেল করে আবার প্রফিটে আসতে পারে, একটা বিজনেস মানে প্রফিট অ্যান্ড লস, প্রফিটও হবে লসও হবে, তাহলে আমাকে দেখে নিতে হবে যে কোনো এক সময় লস করেছিল কিন্তু তারপরে প্রফিট মেকআপ করেছে। তো দেখা গেল দুটো কোয়ার্টারে লস করার পরে তারপরের কোয়ার্টারে ভালো প্রফিট করেছে। তার মানে লসটা যেমন এমন না হয় যে তার মার্কেট ক্যাপ যেরকম আছে তার রেভিনিউয়ের থেকে অনেক ছাড়িয়ে রেভিনিউ আসছে, লসে চলে যাচ্ছে কেন? ডেপ বেড়ে যাচ্ছে কেন? এগুলো সব একে অপরের সঙ্গে রিলেটেড। তারপরেই সিদ্ধান্ত নেবেন যে লস মেকিং কোম্পানি যেটা হয়েছে সেটাকে কি পুরো পোর্টফোলিও থেকে বের করে দেবো, নাকি কিছু বার করবো, কিছু রাখবো, নাকি এই কোম্পানিটা অতীতে এরকম পড়েছিল আরও উঠে গেছে পরে, তা আমি এটার মধ্যে রিস্ক নিয়ে আরও কিছু অ্যাড করব। এই যে 6টা পয়েন্ট আপনাদের সামনে বললাম, এই 6টা পয়েন্ট যদি না দেখে, শুধুমাত্র এই 6টা পয়েন্ট যদি দেখে আপনি স্টক বিক্রি করে দেন, তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পস্তাতে চলেছেন। সুতরাং এই কটা একটা করে প্যারামিটার নয়, বিভিন্ন ভিডিওসে বলা হয় পি হাই, পি বড্ড সস্তা, কিনে নিন। পি সস্তা মানেই কিনে নিন, পি বেশি মানে বিক্রি করে দিন, এই জিনিসটা যেন না হয়। সুতরাং শুধু পিই রেশিও দেখে বা শুধু লোন আছে এটা দেখে, কিংবা প্রোমোটার হোল্ডিং প্লেজ আছে কিনা, প্রোমোটার সেল করে দিচ্ছে কিনা নিজের স্টেক, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপের যেটা আমি পার্থক্যটা বললাম সেটা, তার সঙ্গে সঙ্গে পি রেশিও, আর তার সঙ্গে সঙ্গে লস মেকিং কোম্পানি, এগুলোকে ভালো করে স্টাডি করে তবেই বিক্রি করার সিদ্ধান্ত নেবেন। আজকের জন্য এতটুকুই। আবার বলছি, যারা ফিনোলজি বাংলা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে নিন। পুরোনোটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, এখানে এডুকেশনাল ভিডিওই শুধু শেয়ার করা হয়। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবেন, ট্রেডিং ভিউ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।